গল্পের শুরুতেই আমরা মনোজ নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। মনোজ বলতে শুরু করে, দেশের সকলেরই এই গল্পটা জানা অনেক প্রয়োজন। সিন শিফট হয় 2000 সালের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার একটি ক্রিকেট ম্যাচে। এখানে আমরা পরিচিত হই এই গল্পের মেন ক্যারেক্টার মোহাম্মদ আজহার উদ্দিনের সাথে। পরপর অসাধারণ ব্যাটিং করে আজহার সেঞ্চুরি করে ফেলে। গ্যালারির সবাই তখন আজহারের নামে আনন্দ উল্লাস করতে থাকে। এরপর রাতে আজহার একটা পার্টিতে গেলে আমরা সেখানে তার জনপ্রিয়তা বুঝতে পারি। সকল ক্রিকেটারের ভেতর আজহার যেন একমাত্র সূর্য। আজহারের হাতে এ সময় অনেক দামি একটা ঘড়ি লক্ষ্য করা যায়। মোট কথা আজহার তার স্বপ্নের লাইফ লিড করছিল। এখানে আমরা আরও জানতে পারি আজহার এই পর্যন্ত 99টা ম্যাচ খেলেছে এবং সে জীবনের 100তম ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একদিন ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আজহারকে ডেকে বলে তার নামে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এসেছে, তাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আজহারের ওপর তদন্ত করবে। এছাড়াও চেয়ারম্যান আজহারকে একজন ভালো উকিল ধরার পরামর্শ দেয়। আজহারের স্বপ্নের দুনিয়ায় হঠাৎ যেন ধস নামতে শুরু করে। তার নামে 3টা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়। পত্রিকা নিউজ চ্যানেলগুলো তখন আজহারের অভিযোগটাকে এমনভাবে লিখতে শুরু করে যেন সকলেই এখন আজহারের অপরাধের প্রমাণ দিচ্ছে। এমনকি আজহারের সহকর্মী ক্রিকেটাররাও আজহারের বিপক্ষে কথা বলতে থাকে। এছাড়া আজহারের ডাইহার্ট ফ্যানরাও এখন আজহারের বিপক্ষে প্রোটেস্ট করতে শুরু করে। সকলে এখন আজহারের শাস্তি চাই। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন আজহারকে লাইফ টাইমের জন্য ব্যান করে দেয়, অর্থাৎ জীবনেও আজহার আর নিজ দলের হয়ে খেলতে পারবে না। সিন চলে আসে 1 বছর পরে। আজহারের সেই আকাশচুম্বী জনপ্রিয়তা এখন লোকচোখে ঘৃণায় পরিণত হয়েছে। তাই আজহার তার কাছের এক বন্ধু রেড্ডিকে গিয়ে বলে আজহারের হয়ে কেসটা লড়তে, কিন্তু রেড্ডি সুবিধা বুঝে আজহারকে না বলে দেয়। পরক্ষণেই অন্য মাধ্যমে রেড্ডি জানতে পারে অনেক বড় একজন উকিল আজহারের কেসটা নিতে চাচ্ছে, কিন্তু আজহার তাকে নিষেধ করে রেড্ডির কাছে এসেছিল। তখন কিউরিসিটির কারণে রেড্ডি আজহারের কাছে এসে পুরো ঘটনা শুনতে চাই। আজহার বলতে শুরু করে, নানার অনুপ্রেরণায় আজহার ক্রিকেট খেলা শুরু করেছিল। এরপর আজহার ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে যায়। ন্যাশনাল টিমে চান্স পেয়ে একাধারে পরপর 3টা ম্যাচে আজহার সেঞ্চুরি করে ফেলে এবং সেখানেই আজহারের নাম সবাই জেনে যায়। সিন চলে আসে বর্তমানে। সেখানে আমরা আজহারের বিপক্ষের উকিল মীরা বর্মাকে দেখতে পাই। মীরা বর্মাও একসময় আজহারের ফ্যান ছিল, কিন্তু এখন সে আজহারের শত্রুতে পরিণত হয়েছে। আজহারের বিপক্ষে প্রমাণ খুঁজতে খুঁজতে মীরা চলে আসে আজহারের প্রথম স্ত্রী নরিনের বাড়িতে। পারিবারিকভাবে আজহার আর নরিনের বিয়ে হয়েছিল। নরিন ছিল অনেক শান্ত মনের ধার্মিক একটি মেয়ে। আজহারের আগে অন্য কোনো পুরুষের দিকে নরিন কখনো চোখ তুলেও দেখেনি, কিন্তু বিয়ের কয়েক বছর পর আজহার সঙ্গীতা নামের একজন বলিউড অভিনেত্রীর প্রেমে পড়ে এবং সঙ্গীতাকে বিয়ে করার জন্যই আজহার নরিনকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিল। যেহেতু আজহার নরিনকে চিট করেছিল, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে মীরা নরিনকে দিয়ে আজহারের বিপক্ষে সাক্ষী দেওয়াতে চায়, কিন্তু নওরিন পরিষ্কার মীরাকে না বলে দেয়, কারণ নওরিনের জন্য আজহার ছিল জীবনের একমাত্র ভালোবাসা। আজহারকে ডিভোর্স দেওয়ার পরেও নওরিন আজহারকেই ভালোবাসত এবং তার সন্তানদেরকে নিয়ে নওরিন একাই এখন জীবন কাটাচ্ছিল। অন্যদিকে আজহারের উকিল রেড্ডি আজহারকে বলে এমন কাউকে ম্যানেজ করতে যে কিনা আজহারের পক্ষে হয়ে সাক্ষী দেবে। তখন আজহারের কপিল দেবের কথা মনে পড়ে। ক্রিকেটার কপিল দেব সবসময় আজহারকে সত্যের পথে চলার দিশা দেখিয়েছে। সব কঠিন সময়ে কপিল দেব বন্ধুর মতো হয়ে আজহারকে সঙ্গ দিয়েছে, কিন্তু এখন সে আজহারকে সাহায্য করবে কিনা তা সম্পর্কে আজহারের কোনো ধারণা নেই। এদিকে দেখা যায় মীরা অনেক কষ্টে এমকে শর্মা নামক একজনকে খুঁজে বের করে। এমকে শর্মা একজন ইন্ডিয়ান লোক, কিন্তু এখন সে নিজের নাম বদল করে ইউকেতে বসবাস করছে। আর এই এমকে শর্মার কারণেই আজহারের জীবনটা এভাবে তেজপাতা হয়ে গেছে। এমকে শর্মা মীরাকে বলে তার কাজ ছিল শৌখিন ক্রিকেটারদের খুঁজে বের করা, যারা অনেক বিলাসী জীবনযাপন করতে পছন্দ করে। আজহারও ছিল তেমনই, তাই এমকে শর্মা আজহারকে টার্গেট করে এবং পুরো 1 কোটি টাকা দিয়ে সে আজহারকে তাদের হয়ে নিজের দলের বিপক্ষে খেলতে রাজি করিয়েছিল। তবে এটা নিয়ে সে কোর্টে কোনো সাক্ষী দিতে পারবে না। সিন শিফট হয় 2011 সালে। গত 8 বছর যাবৎ আজহারের নামে ম্যাচ ফিক্সিংয়ের কেস চলছে, কিন্তু এই কেসে না আজহারের দোষ প্রমাণ হয়েছে আর না আজহার নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। আজহারের উকিল রেড্ডিও আজহারের পক্ষে কোনো প্রমাণ না পেয়ে আজহারের দ্বিতীয় স্ত্রী সঙ্গীতার সাথে কথা বলতে চায়।
তবে আজহার এই ব্যাপারে নারাজ। তখন ফ্ল্যাশব্যাকে আমরা সঙ্গীতা আর আজহারের অতীতের দৃশ্য দেখতে পাই। সঙ্গীতা ছিল প্রথম সারির একজন খোলামেলা বলিউড অভিনেত্রী। আজহারের সকল বন্ধুরা সঙ্গীতার সঙ্গে রিলেশনে আসতে চাইতো, কিন্তু আজহার সঙ্গীতাকে একদম পছন্দ করতো না। কারণ যার ঘরে নওরিনের মতো এমন সুন্দর, স্নিগ্ধ, ভদ্র আর ধার্মিক বউ আছে, তার কাছে সঙ্গীতার মতো মেয়েদেরকে বাজারের মেয়েই মনে হবে, আর এটাই স্বাভাবিক। কিন্তু ওই যে কথায় আছে না, সৎসঙ্গের স্বর্গবাস আর অসৎসঙ্গের সর্বনাশ, আজহারের বেলায়ও ঠিক তাই হয়েছিল। কাজের সুবাদে সঙ্গীতার সঙ্গে মিলামেশা করতে করতে আজহারও এক পর্যায়ে সঙ্গীতাকে পছন্দ করে ফেলে। অনেক চেষ্টা করেও নওরিনকে আজহার এই ব্যাপারে কিছু বলতে পারে না। এরপর নওরিন যখন আজহারের এই সম্পর্কের কথা জানতে পারে, নিজ থেকে সে আজহারকে ছেড়ে চলে যায়। আর নওরিনকে হারানোর দুঃখ এখনও আজহারের চোখে পরিষ্কার দেখা যায়। কারণ সত্যিই নওরিন আজহারকে অনেক ভালোবাসত। পরের দৃশ্যে দেখা যায় আজহার কোর্টে বসে আছে। রেড্ডি এবং মীরার তর্কাতর্কি আজহার নিরলসভাবে শুনছে। গত 8 বছরে আজহার এতটাই হেনস্থা হয়েছে যে এখন সে এসব নিয়ে আশাই ছেড়ে দিয়েছে। মীরা বলতে থাকে, আজহার যেমন একজন অসৎ ক্রিকেটার, ব্যক্তি জীবনেও সে ততটাই দায়িত্বহীন। তা না হলে গত 8 বছরে তার কোনো বন্ধুবান্ধব অথবা পরিবারের কেউ তো তাকে সাপোর্ট করার জন্য কোর্টে আসতো, তাই না? এ সময় রেড্ডি নিশ্চুপ হয়ে যায়। কারণ আজহার চায় না তার পরিবারের কেউ তার জন্য অপমানিত হোক অথবা কোর্টে আসুক। সেদিন রেড্ডি কি বলবে বুঝতে না পেরে কোর্টের থেকে আরও একদিন সময় চেয়ে নেয়। এবং পরের দিন রেড্ডি এবারে মীরাকেই কাঠগড়ায় ডাকে, আর কোরআন ছুঁয়ে শপথ করায় সত্য বলার জন্য। পরপর রেড্ডি এবারে মীরার দিকে প্রশ্ন ছুড়ে দেয় আর মীরার থেকে কথা বের করার চেষ্টা করে। প্রথমেই রেড্ডি বলে যে এবার যারা আজহারের বিপক্ষে এই অভিযোগ এনেছিল তারা এখন কোথায়, কেউই কেন আদালতে সাক্ষী দিতে এলো না। দ্বিতীয়ত, শোনা কথার উপর ভিত্তি করে এই যে এতদিন যাবৎ এই কেস চলে আসছে, ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কেন এই ব্যাপারে কাঠগড়ায় সাক্ষী দিতে নারাজ। আর তৃতীয়ত, ক্রিকেট বোর্ড তো আজহারের ওপর তদন্ত করেছিলই, তারাও তো আজহারের বিপক্ষে কোনো প্রমাণ পায়নি। শুধুমাত্র শোনা কথার উপর ভিত্তি করে কিভাবে তারা আজহারকে ব্যান করে দিল? যেহেতু আজকে আর আজহারের বিপক্ষে কোনো প্রমাণ নেই, তাই মীরা সহ আদালতের সবাই এখানে নিশ্চুপ হয়ে যায়। এ সময় সবাইকে অবাক করে দিয়ে আদালতে উপস্থিত হয় আজহারের 2 স্ত্রী এবং তার 2 ছেলে। তারা আজকে আজহারকে সাপোর্ট করতে এসেছে। এটা দেখে আজহারও মনে কিছুটা শান্তি ফিরে পায়। নওরিন এবং সঙ্গীতা দুজনই আজ আজহারের সততার পক্ষে সাক্ষী দিতে এসেছে। এ সময় কোর্টে লাঞ্চ ব্রেক দেওয়া হয়। আজহার তার পরিবারকে নিয়ে ক্যান্টিনে গেলে দেখতে পাই তার পুরনো ক্রিকেটার বন্ধু কপিল দেব এত বছর পরে এসে সত্যের সম্মুখীন হওয়ার সাহস দেখিয়েছে। কপিল দেব লাইভ একটা অনুষ্ঠানে এসে বলে আজহার পুরোপুরি নির্দোষ। সে আজহারকে বিশ্বাস করে, যদিও এই ব্যাপারে তার অনেক আগেই কথা বলার দরকার ছিল, কিন্তু নিজের ক্যারিয়ারের চিন্তায় সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেনি। কপিল দেবের এই ব্রডকাস্টে আজহারের নির্দোষ হবার প্রমাণ হয়ে যায়। আর আজহারও এই কেসটা জিতে যায় এবং তার ওপর থেকে তখন সকল অভিযোগ তুলে নেওয়া হয়। দেখা যায় আজহারের খুশিতে নওরিনও অনেক খুশি। আর সঙ্গীতার ব্যাপারটা এই সিনেমাতে ক্লিয়ার করা হয়নি, কারণ বাস্তব জীবনে 2011 সালে আজহার আর সঙ্গীতার ডিভোর্স হয়ে যায়। তবে সিনেমাতে এই ব্যাপারটা দেখানো হয়নি। যাই হোক, কোর্টের বাইরে এখন আজহারের নামে আবারও তার ফ্যানেরা বিজয়ধ্বনি করতে থাকে এবং তখন আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই। আসলে আজহার সত্যিই এমকে শর্মার থেকে 1 কোটি টাকার বিনিময়ে ম্যাচ ফিক্সিং করেছিল, কিন্তু মাঠে নেমে আজহার নিজের মতো খেলতে শুরু করে। এরপর ইন্ডিয়া টিম জিতে গেলে ড্রেসিং রুমে বসে আজহার এমকে শর্মাকে ফোন দিয়ে তার টাকা ফেরত নিয়ে যেতে বলে। কারণ আজহার বুঝতে পেরেছিল সে এমকে শর্মার কথায় রাজি না হলে এমকে শর্মা গিয়ে অন্য কোনো ক্রিকেটারকে কিনে নেবে। তাই নিজের স্বার্থে আজহার এমকে শর্মাকেই বোকা বানিয়েছে। আর আজহারের এই চিকন বুদ্ধির বাহবা দিয়ে এখানেই আজহার 2016 মুভির ইতি টানা হয়। তো আপনাদেরকে একটা কথা বলি, আজহার মুভির প্রত্যেকটা চরিত্রই কিন্তু বাস্তব জীবনে রয়েছে। এখনও অনেকেই তারা জীবিত আছে, কয়েকজন আবার মারা গিয়েছে। আর এই কেস জিতে যাবার পরে আজহারের পজিশন এখন অনেকটাই পাকাপোক্ত হয়েছে। বর্তমানে সে পলিটিক্সে যোগ দিয়েছে। কিন্তু নওরিন অথবা সঙ্গীতা কেউই এখন আজহারের সঙ্গে নেই।